আসে এরকম অন্তরণ, লেকচার 11, সহায়ক গ্রন্থাবলী পূর্বের মতোই, বিবর্তন, প্রত্নজীব বিজ্ঞান, প্রাণী ভূগোল, কে এম আওরঙ্গজেব, কবির পাবলিকেশনস। বিবর্তন, প্রত্নজীব বিজ্ঞান ও প্রাণী ভূগোল, এ কে এম আল আব্দুল্লাহ, মোহাম্মদ ফিরোজুর রহমান ও নূর মোহাম্মদ সিদ্দিক, বাংলাদেশ বুক ব্যাংক। এবং উইকিপিডিয়া, দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়া। আমরা প্রথমে প্রজাতি বা স্পেসিস বলতে কি বুঝি সেটি জেনে নেই। স্পেসিস হচ্ছে এ গ্রুপ অফ লিভিং অর্গানিজমস কনসিস্টিং অফ সিমিলার ইন্ডিভিডুয়ালস ক্যাপাবল অফ এক্সচেঞ্জিং জিনস অর ইন্টারব্রিডিং। অর্থাৎ লিভিং অর্গানিজম, এ গ্রুপ অফ লিভিং অর্গানিজম। প্রজাতি হলো সাদৃশ্যপূর্ণ জীবিত জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে জিন বিনিময় করে বা যারা অন্তঃপ্রজনন করে। এ গ্রুপ অফ লিভিং অর্গানিজম, জীবিত জীবগোষ্ঠী, সাদৃশ্যপূর্ণ জীবিত জীবগোষ্ঠী যারা নিজেদের ভিতরে জিন বিনিময় করে বা যারা অন্তঃপ্রজনন বা ইন্টারব্রিডিং করে থাকে। দ্য স্পেসিস ইজ দ্য প্রিন্সিপাল ন্যাচারাল ট্যাক্সোনমিক ইউনিট ranking below the genus and denoted by a Latin binomial such as Homo sapiens. অর্থাৎ প্রজাতি প্রধান ট্যাক্সোনমিক একক যা গণের নিচে অবস্থান করে। তোমরা জানো গণের পরেই বা গণের নিচে থাকে স্পেসিস, এবং দুটি ল্যাটিন শব্দ দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মানুষ, হোমো স্যাপিয়েন্স। এটা একটা বাইনোমিয়াল নেমিং আর কি। তাহলে প্রজাতি হচ্ছে সাদৃশ্যপূর্ণ জীবগোষ্ঠী যারা নিজেদের ভিতরে অন্তঃপ্রজনন বা ইন্টারব্রিডিং করে বা জিন ট্রান্সফার করে বা জিন বিনিময় করে থাকে। আমরা এবার আমাদের মূল টপিকসে আসি, অন্তরণ বা ইংরেজিতে বলা হয় থাকে আইসোলেশন। আমি পাশে একটি স্লাইড দেখিয়েছি। এই স্লাইডে দেখো, এটা একটি অরিজিনাল বিটেল পপুলেশন। এটা বিটেলের পপুলেশন বা প্রজাতি, জনসংখ্যা। এটা কোন একটি ব্যারিয়ার, যেমন এই ব্যারিয়ারটি হচ্ছে রিভার। এই রিভার ব্যারিয়ার বা রিভার বা নদী এরকম একটি বাধা হয়ে দাঁড়াতে এই পপুলেশন, মূল পপুলেশন দুটি আলাদা আলাদা অংশে বিভক্ত হয়ে পড়ে। এবং এই বিভক্তিটি যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, যদি অনেকদিন ধরে এই ব্যারিয়ারটা চলে এবং তাদের ভিতরে বিভক্তি অনেকদিন আসে, এবং আফটার মেনি জেনারেশন, অনেকগুলো বংশের পরবর্তীতে এই ব্যারিয়ারটির কারণে তারা এই পপুলেশন দুটি, ক্ষুদ্র ক্ষুদ্র পপুলেশন দুটি আইসোলেটেড হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়, এবং তারা নিজেদের ভিতরে এই ব্যারিয়ারটির কারণে ইন্টারব্রিড করতে পারে না। ফলে এই দুটি পপুলেশন আফটার দ্য রিভার ড্রাইজ আপ, যদি রিভার পরবর্তীতে শুকিয়ে যায়, জেনেটিক ডিফারেন্সেস প্রিভেন্ট ইন্টারব্রিডিং। অর্থাৎ তাদের ভিতরে জেনেটিক ফ্লো বা জেনেটিক্স এর যে অর্থাৎ জিন ফ্লো বা জিনের যে বিনিময়, এই জিন বিনিময়টা পরবর্তীতে হয় না। ফলে তারা দুটি স্বতন্ত্র জীবে বা স্বতন্ত্র প্রজাতিতে পরিণত হয়ে যায়। এই জিনিসটি হচ্ছে আলাদা আলাদা ভাবে ব্যারিয়ারের মাধ্যমে পপুলেশন যখন একটি অরিজিনাল পপুলেশন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই বিচ্ছিন্ন হওয়ার যে শর্ত বা বিচ্ছিন্ন হওয়ার যে প্রক্রিয়া, এটি হচ্ছে অন্তরণ বা আইসোলেশন। অন্তরণ বলতে এমন এক প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে কোন একটি প্রজাতির পপুলেশন কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বা এককে বিভক্ত হয়ে পড়ে। ফলে উক্ত প্রজাতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া পপুলেশনগুলোর মধ্যে আন্তঃপ্রজনন বাধাগ্রস্ত হয়, এবং পরিণামে প্রতিটি গোষ্ঠী এক একটি প্রজাতি রূপে আত্মপ্রকাশ করে। তাহলে আইসোলেশন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কোন একটি মূল পপুলেশন, মূল জীবগোষ্ঠী, একটি প্রজাতির মূল জীবগোষ্ঠী কোন একটি ব্যারিয়ার দ্বারা, যেমন একটি রিভার ব্যারিয়ার, এরকম বিভিন্ন ব্যারিয়ার হতে পারে, বিভিন্ন ব্যারিয়ার দ্বারা যদি আলাদা আলাদা ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তাদের ভিতরে যদি প্রজনন
ইন্টারব্রিড না ঘটে থাকে, তাহলে পরিণামে প্রতিটি গোষ্ঠী এক একটি প্রজাতির রূপে আত্মপ্রকাশ করে। তাহলে ওই প্রক্রিয়াটি হচ্ছে অন্তরণ বা আইসোলেশন। এনি এক্সটার্নাল অর ইন্টারনাল ব্যারিয়ার, অর্থাৎ বহিস্থ অথবা অন্তস্থ বাধা, which prevents interbreeding between populations, is called isolation. As a result, the population of a species is either separated into smaller units or exchange of genes, অর্থাৎ gene flow between them is prevented. অর্থাৎ তারা আলাদা আলাদা হয়ে যায় এবং তাদের ভিতরে জিন ফ্লো বা জিনের আর স্যার বিনিময় ঘটে না। জি বলো। স্যার এটা কি প্রথম স্লাইডটা? জি, এটা প্রথম স্লাইড। জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এটি তাহলে আমরা প্রজাতির সংজ্ঞা পেলাম, বা প্রজাতি বলতে কি বুঝলাম, আর অন্তরণ বা আইসোলেশন বলতে মূল যে কথাটি সেটা বুঝলাম। এরপর অন্তরণ কৌশল বা আইসোলেটিং মেকানিজম, যে সকল নিয়ামক বা ফ্যাক্টর কোন এক প্রজাতির পপুলেশনে কতিপয় জীবের মধ্যে জিন প্রবাহ বাধাগ্রস্ত করে তাকে আমরা বলবো অন্তরণ কৌশল। Factors that prevent gene exchange among populations are called isolating mechanism বা অন্তরণ কৌশল। অন্তরণ কৌশল প্রথম যিনি ইন্ট্রোডিউস করেন এই শব্দটি, তিনি ডবঝানস্কি। আমরা যার স্লাইডে যাকে দেখতে পাচ্ছি, এই ডবঝানস্কি প্রথম আইসোলেটিং মেকানিজম কথাটি ইন্ট্রোডিউস করেন। পুরো নাম থিওডোসিয়াস গ্রেগোরোভিচ ডবঝানস্কি, একজন রাশিয়ান আমেরিকান জেনেটিসিস্ট, এবং ইনি সেন্ট্রাল ফিগার ইন দ্য ফিল্ড অফ এভলিউশনারি বায়োলজি ফর হিজ ওয়ার্ক ইন শেপিং দ্য মডার্ন সিনথেসিস। তোমরা সংশ্লেষ তত্ত্বের নাম শুনে থাকবে, সেই সংশ্লেষ তত্ত্বের ইনি একজন কেন্দ্রীয় বা একজন প্রধান উনি ফিগার, প্রধান একজন এর প্রবক্তা। তো যাই হোক, ডবঝানস্কি ইনি এই আইসোলেটিং মেকানিজম এই শব্দটি প্রথম ইন্ট্রোডিউস করেন। আইসোলেশনের টাইপস বা প্রকারভেদ, প্রধানত আমরা দুটি আইসোলেশন দেখতে পাচ্ছি, জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক অন্তরণ এবং রিপ্রোডাক্টিভ আইসোলেশন বা প্রজনন অন্তরণ। প্রজনন অন্তরণের মধ্যে আবার অনেকগুলো অন্তরণ এসে গেছে, যেমন প্রি জাইগোটিক আইসোলেশন, পোস্ট জাইগোটিক আইসোলেশন। এর ভিতরে আছে ইকোলজিক্যাল আইসোলেশন বা বাস্তু সংস্থানগত, সিজনাল ঋতুগত, ইথোলজিক্যাল আচরণগত, ফিজিওলজিক্যাল শারীরবৃত্তীয়, মেকানিক্যাল যান্ত্রিক, গ্যামেটিক বা জননগত। পোস্ট জাইগোটিক আইসোলেশনের ভিতরে সাইটোলজিক্যাল কোষতত্ত্বীয়, জাইগোটিক মর্টালিটি, হাইব্রিড ইনভায়াবিলিটি, হাইব্রিড স্টেরিলিটি, হাইব্রিড ব্রেকডাউন। এটা একটি এক নজরে আইসোলেশনের যে টাইপস, এই টাইপস এগুলোকে আমরা পরবর্তী স্লাইডে বিশদ আলোচনা করব। তাহলে আমরা অন্তরণ এবং অন্তরণ কৌশল বা আইসোলেশন এবং আইসোলেটিং মেকানিজম এবং আইসোলেশনের যে প্রকারভেদ বা টাইপস, এই টাইপসের একটি গ্রাফ দেখতে পেলাম। প্রথমে আমরা আসি ভৌগোলিক অন্তরণ বা জিওগ্রাফিক্যাল আইসোলেশন। এটি একটি রিভার, যে রিভার একই পপুলেশনের দুটি প্রজাতিকে বা প্রজাতির দুটি পপুলেশনে বিভক্ত করে ফেলছে। ফলে বলছে কি, দেখো, ইফ ইউ রিয়েলি লাভড মি ইউ সুইম অ্যাক্রস, তুমি সাঁতার কেটে আমার কাছে আসো। তাহলে এরকম যদি কোনো ব্যারিয়ার, ফিজিক্যাল ব্যারিয়ার বা ভৌত প্রতিবন্ধক, যেমন নদী হতে পারে, সাগর হতে পারে, মরুভূমি হতে পারে, এরকম পাহাড় পর্বত ইত্যাদি হতে পারে, এরকম কোনো ভৌগোলিক বা জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার যদি একটা পপুলেশনে, অরিজিনাল পপুলেশনকে যদি একাধিক পপুলেশনের মধ্যে বিভক্ত করে ফেলে, তখন সেই ধরনের আইসোলেশনকে আমরা বলবো ভৌগোলিক অন্তরণ বা জিওগ্রাফিক্যাল আইসোলেশন। যেমন আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি, এটি অ্যারিজোনা রাজ্যের, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের গ্র্যান্ড ক্যানিয়ন, সেই গ্র্যান্ড ক্যানিয়ন খাদ, যে খাদের একপাশে একটি স্কুইরেল, একটা কাঠবিড়ালি, যার নাম হচ্ছে কৈবাব স্কুইরেল। দেখো এখানে বলছে যে কৈবাব স্কুইরেল, যে স্কিউরাস অ্যাবার্টি কৈবাবেন্সিস এর বৈজ্ঞানিক নাম, বিকেম জিওগ্রাফিক্যালি আইসোলেটেড ফ্রম কমন অ্যানসেস্টর, তার সাধারণ পূর্বপুরুষ থেকে অ্যাবাউট 10,000 ইয়ার্স এগো,
অর্থাৎ 10,000 বছর আগে সে পৃথক হয়ে পড়ে এই গ্র্যান্ড ক্যানিয়নের এই গিরিখাদের কারণে। ফলে 10,000 বছর পূর্বে সে আলাদা হয়ে পড়ে এবং সেখানেই সে আস্তে আস্তে মূল প্রজাতি থেকে কিছুটা তার আঙ্গিক বৈশিষ্ট্য ডিফারেন্ট হয়ে পড়ে এবং এই ডিফারেন্স থেকে পরবর্তীতে সে তোমার প্রজননগত দিক থেকেও আইসোলেটেড হয়ে যায়। ফলে ইটস ক্লোজেস্ট রিলেটিভ ইজ অ্যাবার্ট স্কিউরেল, অর্থাৎ অ্যাবার্ট কাঠবিড়ালি, যার বৈজ্ঞানিক নাম স্কিউরাস অ্যাবার্টি, এর থেকে আলাদা হয়ে পড়ে। তো দে লিভ ইন দ্য অপোজিট সাইডস অফ দ্য গ্র্যান্ড ক্যানিয়ন। এই গ্র্যান্ড ক্যানিয়নের উত্তর দিকে থাকে এই কৈবাব স্কুরেল আর দক্ষিণ দিকে থাকে তার ক্লোজেস্ট রিলেটিভ অ্যাবার্ট স্কুরেল। তো যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নের উত্তর দিকে কৈবাব কাঠবিড়ালি 10,000 বছর পূর্বে মূল প্রজাতি হতে বিচ্ছিন্ন হয় এবং দক্ষিণে অবস্থিত নিকট সম্পর্কিত অ্যাবার্ট কাঠবিড়ালি থেকে আঙ্গিক বৈসাদৃশ্য হয়ে পড়ে। তো পাহাড়, হ্রদ, সাগর, নদী, মরুভূমি প্রভৃতি ভৌত বাধার ফলে একই প্রজাতির দুটি জীবগোষ্ঠী যদি দীর্ঘকালের জন্য ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন থাকে তখন তাকে ভৌগোলিক অন্তরণ বলে এবং স্বভাবতই তাদের মধ্যে জিন বিনিময় স্থগিত হয়ে যায়। অবশেষে জেনেটিক ড্রিফট, প্রাকৃতিক নির্বাচন ইত্যাদির সাহায্যে উক্ত জীবগোষ্ঠীদ্বয় কালক্রমে এমন সব স্বতন্ত্র বৈশিষ্ট্য অর্জন করে যার ফলে তারা নিকটবর্তী হলেও আন্তঃপ্রজনন সম্ভব হয় না। এভাবে একটি প্রজাতি পরিণামে দুটি ভিন্ন প্রজাতিতে পরিণত হয়। তাহলে এই ধরনের প্রক্রিয়া, এই ধরনের অন্তরণকে আমরা বলবো ভৌগোলিক অন্তরণ, আর এভাবে সৃষ্ট প্রজাতিকে আমরা বলবো অ্যালোপ্যাট্রিক স্পেসিস। তো এটি একটি উদাহরণ কৈবাব স্কুরেল। এছাড়াও ডারউইনস ফিন্স, দক্ষিণ আমেরিকার রেন পাখি ও এলিফ্যান্ট সিল এর উদাহরণ। তো ভৌগোলিক অন্তরণ বা জিওগ্রাফিক্যাল আইসোলেশন বিষয়টা আমরা বুঝলাম। বাস্তু সংস্থানিক অন্তরণ বা ইকোলজিক্যাল আইসোলেশন। একই অঞ্চলে বসবাসকারী প্রজাতিকে সিম্প্যাট্রিক স্পেসিস বলে। যখন নিকট সম্পর্কীয় দুটি সিম্প্যাট্রিক স্পেসিস একই ভৌগোলিক অঞ্চলে অবস্থান করলেও ভিন্নতর বাস্তুগত আবাস তাদের হ্যাবিটেট যদি আলাদা হয় এবং সেখানে যদি অভিযোজিত হয় তখন তাকে বাস্তু সংস্থানিক অন্তরণ বলে। এর ফলশ্রুতিতে কোনো এক সময় নতুন প্রজাতির উদ্ভব হয়। ভিন্ন বসতিতে ভিন্ন ভিন্ন সম্পদের উপর নির্ভরশীল হয়, ফলে তাদের সাক্ষাৎ হয় না এবং নিজ বসতিতেই প্রজনন কার্য সম্পাদনে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন পাহাড়ি নীল পাখি পাহাড়েরই অনেক উঁচু স্থানে বাস করে, আর পূর্ব দেশীয় নীল পাখি অপেক্ষাকৃত কম উঁচুতে বাস করতে পছন্দ করে। যেমন এটি হচ্ছে নীল পাখি, যে পাহাড়ি নীল পাখি, যেটা অপেক্ষাকৃত তার এলিভেশনটা অপেক্ষাকৃত পাহাড়ের উঁচু স্থানে বসবাস করে। ভাইরাস এটি হচ্ছে পূর্বদেশীয় নীল পাখি, যেটা পাহাড়ের অপেক্ষাকৃত নিচু জায়গায় বা অপেক্ষাকৃত তার উচ্চতাটা কম এরকম জায়গায় বাস করে। যেহেতু তারা ডিফারেন্ট তাদের হ্যাবিটেট, এই জন্য তারা তাদের মধ্যে সাক্ষাৎ হয় না। আর যেহেতু সাক্ষাৎ হয় না, তো তাদের ভিতরে মেটিং বা জিন বিনিময় হওয়ার সুযোগ থাকে না। এই জন্য প্রজাতি দুটি মূল প্রজাতি এক হলেও আস্তে আস্তে তারা আলাদা হয়ে যায়। তো এটি হচ্ছে বাস্তু সংস্থানিক অন্তরণ বা ইকোলজিক্যাল আইসোলেশন। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে কোয়েরকাস ভেলুটিনা ও কোয়েরকাস কক্সিনিয়া নামক দুটি উদ্ভিদ প্রজাতি জন্মায়, কিন্তু এরা পরস্পর থেকে পৃথক। প্রথমটি অর্থাৎ কোয়েরকাস ভেলুটিনা, এটি হচ্ছে কোয়েরকিয়াস ভেলুটিনা, যেটি শুষ্ক উচ্চভূমিতে, এবং দ্বিতীয়টি কোয়েরকাস কক্সিনিয়া, এটি তোমার অম্লীয় বা অ্যাসিডিক জলাভূমিতে জন্মায়। ফলে তাদের মধ্যে পরাগায়ন হওয়ার কোনো সুযোগ থাকে না। তো এই কারণে এটি প্রজাতি যদি তাদের একই ভৌগোলিক অঞ্চলে বাস করলে বা একই অঞ্চলে বাস করলে তাদের হ্যাবিটেট যদি আলাদা হয় তাহলে তাদের ভিতরে অন্তরণ আসবে। এই অন্তরণটাকে আমরা বলবো বাস্তু সংস্থানিক বা ইকোলজিক্যাল আইসোলেশন। ঋতুভিত্তিক অন্তরণ বা সিজনাল আইসোলেশন। দেখো, এটা একটি ফুল, যে ফুল বলছে, পাশের ফুলটিকে বলছে টেড, ওয়েক আপ, ইটস টাইম টু রিলিজ পোলেন, যে এখন সময় হয়েছে আমরা পরাগরেণু ছাড়ি। এ বলছে, ওহ গিভ মি এ ফিউ মোর মান্থস, আমাকে আরো কয়েক
মাস সময় দাও, দ্যাট মিনস তার পোলেন ছাড়ার সময় হয়নি। তাহলে এ ধরনের কাছাকাছি প্রজাতি কিন্তু তাদের পোলেন ছাড়ার, কিংবা আমরা যদি প্রাণীর ক্ষেত্রে বলি যৌন মিলনের জন্য তাদের স্পনিং সিজন যদি এক না হয়, একই সময় যদি তারা ম্যাচিউর না হয়, তাহলে তাদের ভিতরে কি হবে না, ইন্টারব্রিড হবে না, তাদের ভিতরে জিন বিনিময় হবে না। তো এটি হচ্ছে ঋতুভিত্তিক বা সিজনাল আইসোলেশন। যখন দুটি প্রজাতিতে বছরের ভিন্নতর সময়ে মিলন বা পুষ্পায়ন ঘটে, তখন তাকে ঋতুভিত্তিক অন্তরণ বলে। দুটি প্রজাতির যৌন পরিপক্কতা বা সেক্সুয়াল ম্যাচুরিটি একই সময় না ঘটলে তাদের মধ্যে সন্তান উৎপাদন সম্ভব হয় না এবং প্রজাতিদ্বয় পরস্পর থেকে পৃথক হয়ে পড়ে। একই প্রজাতির দুটি গোষ্ঠীতে যদি কোনো কারণে গ্যামেট সৃষ্টির সময়ের পার্থক্য থাকে, তাহলে ওই দুটি গোষ্ঠীও পরস্পর থেকে অন্তরিত অবস্থায় থাকবে। যেমন এখানে আমরা দুটি ফ্রগ এর উপর দেখতে পাচ্ছি। এটা একটি উড ফ্রগ, যার বৈজ্ঞানিক নাম রানা সিলভাটিকা। আর এটা হচ্ছে লিওপার্ড ফ্রগ, দেখো অনেকটা চিতাবাঘের মতো তার গায়ের বর্ণ এবং গায়ের কালারেশনটি। লিওপার্ড ফ্রগ, তার বৈজ্ঞানিক নাম হচ্ছে রানা পাইপিয়েন্স। তো রানা সিলভাটিকা এবং রানা পাইপিয়েন্স দুটি মজার ব্যাপার, এটি মার্চ অর এপ্রিল, আর্লি এপ্রিল, অর্থাৎ মার্চের শেষে, লেট মার্চ অর আর্লি এপ্রিলে সে সেক্সুয়ালি ম্যাচিউরড হয় এবং যখন তাপমাত্রা, ওয়াটারের তাপমাত্রা থেকে 7.2 ডিগ্রি সেন্টিগ্রেড। হোয়ারাজ লিওপার্ড ফ্রগ একটু দেরিতে, মধ্য এপ্রিলে, এটি ছিল আর্লি এপ্রিলে, আর এ হচ্ছে মধ্য এপ্রিলে, যখন টেম্পারেচারটা কিছুটা রাইজ করে 12.8 ডিগ্রি সেন্টিগ্রেড। ফলে তাদের মধ্যে আর ইন্টারব্রিড হওয়ার কোনো সুযোগ থাকে না। তো একই অঞ্চলে বিস্তৃত উড ফ্রগ মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে পানির তাপমাত্রা যখন 7.2 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে এবং লিওপার্ড ফ্রগ মধ্য এপ্রিলে যখন পানির তাপমাত্রা 12.8 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, তখন যৌন মিলন ঘটায়। প্রথম ফ্রগটি দ্বিতীয় ফ্রগের আগেই যৌন পরিপক্ক হওয়ার কারণে প্রাকৃতিকভাবে এদের সংকর ফ্রগের সৃষ্টি হয় না। তো ঋতুভিত্তিক অন্তরিত হওয়ার কারণে এরা জিন বিনিময়ে অসমর্থ হয়ে পড়ে। তো এটি হচ্ছে ঋতুভিত্তিক অন্তরণ বা সিজনাল আইসোলেশন। আচরণগত ও মনস্তাত্ত্বিক অন্তরণ, ইথোলজিক্যাল অ্যান্ড সাইকিক আইসোলেশন। গন্ধ, গান, সৌন্দর্য ও পূর্বরাগ। পূর্বরাগ হচ্ছে কোর্টশিপ, যৌন মিলনের আগে এনিমেল, পুরুষ এবং স্ত্রী একে অপরকে আকর্ষণ করার জন্য যে ড্যান্স বা যে ধরনের বিহেভ করে থাকে, সেটি হচ্ছে পূর্বরাগ। তো পূর্বরাগের প্রকৃতির পার্থক্য এবং বিভিন্ন জীবগোষ্ঠীর পুরুষ ও স্ত্রীর মধ্যে পারস্পরিক আকর্ষণ এর অভাবকে মনস্তাত্ত্বিক ও আচরণগত অন্তরণ বলা হয়। মানসিক পছন্দ ও অপছন্দের উপর এই প্রকার প্রতিবন্ধকতা নির্ভরশীল। অপছন্দের কারণ ঘটলে জিন বিনিময় সম্ভব হয় না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্বলার পাখির তিনটি প্রজাতি। একটি হচ্ছে চিফ চ্যাফ, একটি হচ্ছে উড ওয়ার্বলার, আরেকটি হচ্ছে উইলো ওয়ার্বলার। এই তিনটি প্রজাতির যে মেটিং সিজনের যে গান, এই গান একই রকম নয়। একই রকম গান না হওয়ার কারণে, অর্থাৎ যৌন সঙ্গীত তাদের একরকম না হওয়ার কারণে এই তিনটি প্রজাতি আলাদা আলাদা হয়ে পড়েছে। এটা খুব কিন্তু কাছাকাছি, তিনটি ওয়ার্বলার পাখি। তো ওয়ার্বলার পাখির তিনটি প্রজাতি, চিফ চ্যাফ, উড ওয়ার্বলার এবং উইলো, প্রায় একই রকম দেখতে হলেও যৌন সঙ্গীত বিভিন্ন হওয়ার কারণে, অর্থাৎ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে, হ্যাঁ, তো তারা আন্তঃপ্রজনন বা ইন্টারব্রিড করে না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি পাখি, সেটি হচ্ছে সামুদ্রিক নীল পা দেখতে পাচ্ছ, নীল পা বুবিস একটি পাখি। যে পাখি মেটিং এর আগে, তাদের যৌন মিলনের আগে খুব সুন্দর একটি মানে পূর্বরাগ বা ড্যান্সিং করে এবং ড্যান্সিং করে একে অপরকে আকর্ষণ করে। তো এই পাখি উষ্ণমণ্ডলীয় বা ট্রপিক্যাল অঞ্চলের বড় সামুদ্রিক নীল পা বুবিস পাখি শুধুমাত্র তাদের অনন্য পূর্বরাগ নৃত্যের পরেই যৌন মিলনে অংশ নেয়। তো এই যৌন মিলনের পরপরই তারা মানে এই পূর্বরাগের পরপরই তারা যৌন মিলনে অংশ নেয়। তো এগুলো হচ্ছে তার কিছু আচরণগত এবং মানসিক পছন্দ। আমি এখানে আগেই বলেছি,
মানসিক পছন্দ এবং অপছন্দের উপরেও তাদের ম্যাচিং হবে, জিন বিনিময় ঘটবে। সো এটি একটি অন্তরণ, আচরণগত ও মনস্তাত্ত্বিক অন্তরণ বা ইথোলজিক্যাল এন্ড সাইকিক আইসোলেশন। শারীরতাত্ত্বিক অন্তরণ বা ফিজিওলজিক্যাল আইসোলেশন। শারীরবৃত্তীয় পার্থক্যের উপর নির্ভর করে প্রাণীর প্রজাতি প্রতিষ্ঠিত হয়েছে। যেমন ড্রসোফিলার কতক প্রজাতি অন্য প্রজাতির সদস্যের সাথে যৌন মিলনে অক্ষম, কেননা একই প্রজাতির সাথে যৌন মিলনে স্ত্রী ড্রসোফিলার ফুলে যাওয়া যৌনাঙ্গের মিউকাস পর্দার স্ফীতি কয়েক ঘন্টা থাকে, কিন্তু ভিন্ন প্রজাতির সাথে মিলনে তা কয়েকদিন পর্যন্ত চলতে থাকে। ফলে ডিম বাইরে নির্গত করতে না পেরে স্ত্রী ড্রসোফিলার দেহে ডিম নষ্ট হয়ে যায়। সুতরাং শারীরবৃত্তীয় পার্থক্যই অন্তরণের জন্ম দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ড্রসোফিলার মধ্যে ডিফারেন্ট স্পেসিস যদি হয়, তাহলে যখন ড্রসোফিলা তার একই ধরনের প্রজাতির সাথে যৌন মিলন করে, তখন তার মিউকাস পর্দার স্ফীতি কয়েক ঘন্টা থাকলেও ভিন্ন প্রজাতির সাথে মিলনে সেই স্ফীতিটি কয়েকদিন পর্যন্ত চলে। ফলে ডিম যথাসময়ে নির্গত না করার কারণে স্ত্রী ড্রসোফিলার দেহে ডিম নষ্ট হয়ে যায়। তাহলে এটি একটি ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল আইসোলেশন। আমরা পাশাপাশি দুটি ড্রসোফিলার দেখতে পাচ্ছি, যে একটি ড্রসোফিলা আর একটি ড্রসোফিলার সাথে মেটিং করছে না। তাহলে এটি একটি আইসোলেশন, ফিজিওলজিক্যাল আইসোলেশন। আমরা গ্যামেট ভিত্তিক অন্তরণ বা গ্যামেটিক আইসোলেশন। কতিপয় সামুদ্রিক প্রাণী যাদের বহির্নিষেক ঘটে, অর্থাৎ এক্সটার্নাল ফার্টিলাইজেশন ঘটে, তাদের জনন কোষ সমূহ পরস্পরকে আকর্ষণ করতে না পারলে, যেমন এখানে একটি আমরা পার্পেল সি আর্চিন দেখতে পাচ্ছি এবং এখানে রেড সি আর্চিন, দুটি কিন্তু আর্চিন এবং দুটি সি আর্চিন। যে একটি বৈজ্ঞানিক নাম স্ট্রংগাইলোসেন্ট্রোটাস পারপারেটাস, আরেকটি হচ্ছে স্ট্রংগাইলোসেন্ট্রোটাস ফ্রান্সিসক্যানাস। তো দুটি সি আর্চিন, কিন্তু এই তাদের এক্সটার্নাল ফার্টিলাইজেশন ঘটে এবং তাদের জনন কোষ সমূহ পরস্পরকে, অর্থাৎ পার্পেল সি আর্চিনের জনন কোষ রেড সি আর্চিনের কে আকর্ষণ করে না। ফলে এই গ্যামেটের অর্থাৎ জনন কোষগুলোনেরও এক ধরনের আইসোলেশনের কারণে, পছন্দ অপছন্দের কারণে, আকর্ষণ অনাকর্ষণের কারণে আমরা এক ধরনের আইসোলেশন দেখতে পাচ্ছি। তো আকর্ষণ করতে না পারলে, যেমন পার্পেল সি আর্চিন ও লাল সি আর্চিনের জনন কোষ সমূহ কিংবা অন্তনিষেক ঘটে এমন কিছু প্রাণী প্রজাতির শুক্রাণু ওই প্রজাতির ভিন্ন পপুলেশনের স্ত্রীর জননালীতে টিকে থাকতে ব্যর্থ হলে, অন্য প্রজাতির জনন নালীতে শুক্রাণু যদি টিকে থাকতে না পারে, তো এরূপ ক্ষেত্রে এই অন্তরণের সৃষ্টি হলে এই অন্তরণটাকে আমরা বলবো গ্যামেট ভিত্তিক অন্তরণ বা গ্যামেটিক আইসোলেশন। বুঝতে পারছো এতক্ষণ পর্যন্ত মাইশা? জি স্যার। গুড। তাহলে আমরা পরের স্লাইডে যাই। পার্পল সি আর্চিন আর হচ্ছে ওই আর্চিনটা, স্যার এগুলো কি প্রাণী? একাইনোডার্মাটা পর্বের প্রাণী, সামুদ্রিক। স্যার দেখতে তো ফুলের মতো দেখা যায়। ফুলের মতো, কিন্তু একাইনোডার্মাটা তোমরা অ্যাস্ট্রোপেকটন পড়ে আসছো না ফার্স্ট ইয়ারে, ওই তখন কিন্তু তোমাদের সি আর্চিন ছোট টাইপ, মানে ব্রিফ নোট হিসেবে ছিল। আচ্ছা, এরপরে যান্ত্রিক অন্তরণ বা মেকানিক্যাল আইসোলেশন। মেকানিক্যাল আইসোলেশন হচ্ছে জননাঙ্গের গঠনগত অসামঞ্জস্যতার কারণে অনেক সময় জীবগোষ্ঠীর মধ্যে বিচ্ছিন্নতা ঘটতে দেখা যায়, যা যান্ত্রিক অন্তরণ নামে পরিচিত। দুটি জীবগোষ্ঠীর জননেন্দ্রিয়ের গঠনে বৈষম্য থাকলে এক জীবগোষ্ঠীর পুরুষ অপর জীবগোষ্ঠীর স্ত্রীর সাথে যৌন মিলন ঘটায় না। স্ত্রী পুরুষের জননেন্দ্রিয় তালাচাবির অর্থাৎ লক অ্যান্ড কি এর মতো না হলে বিচ্ছিন্নতা আসা স্বাভাবিক। যেমন আমরা এখানে শামুকের মানে স্লাইড দেখতে পাচ্ছি, উপরের দুটি শামুকের স্লাইডের ভিতরে যদি খোলকের গঠন, মানে তোমরা জানো ডেক্সট্রাল এবং সিনিস্ট্রাল, অর্থাৎ শামুকের খোলক একদিকে ডান দিকে ঘুরতে পারে, আবার বাম দিকে ঘুরতে পারে।
যদি এই ব্র্যাডি বিনা এই তোমার শামুকটি এর শোন আর টু ডিফারেন্ট স্পেসিস, দুটি ডিফারেন্ট স্পেসিস যদি তাদের হোল ডেভেলপড ইন অপোজিট ডিরেকশন, অর্থাৎ তাদের স্পাইডাল বা তাদের স্তবক বা তাদের প্যাচ যদি মানে ভিন্ন ডিরেকশনে হয়, তাহলে তাদের জননাঙ্গ কখনোই মিলিত হতে পারবে না, একরকম হতে পারবে না, তালা চাবির মতো হতে পারবে না। আবার যদি জেনিটাল অর্গানগুলো ইন সাইজ অর্থাৎ আকারে এবং যোগ্যতায় অর্থাৎ কম্পিটেন্ট না হয়, অন্তনিষিকের জন্য যদি ঠিক মতো প্রবেশ করতে না পারে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ড্যামসেল ফ্লাই, এক ধরনের ফড়িং এর বিভিন্ন ধরনের পেনিসের গঠন। দেখো পেনিস বিভিন্ন রকমের পেনিস, গঠন ডিফারেন্ট না? তো এই ডিফারেন্ট হওয়ার কারণে এক স্পেসিফিক প্রজাতি ছাড়া অন্য প্রজাতির সাথে সে যৌন সঙ্গম বা সেক্সুয়াল মেটিং করতে পারবে না। তাহলে এগুলো হচ্ছে যান্ত্রিক অন্তরণ। তো শামুকের খোলকের প্যাঁচ বিপরীত দিকে হলে জননরন্ধ্র বিপরীত দিকে হবে, কিংবা এদের জনন অঙ্গের আকার ভিন্ন হলে যৌন মিলন সম্ভব হবে না, ফলে যান্ত্রিক অন্তরণের সৃষ্টি হবে। দেখো কালারেশনে এবং গঠনের মধ্যে পার্থক্য আছে। এর পরাগায়ন ঘটাচ্ছে মৌমাছি, আর এই লিউইসির পরাগায়ন ঘটাচ্ছে হামিং বার্ড। তো এই বি বা মৌমাছির জন্য যে জায়গাটা দরকার সেটা হচ্ছে একটি তার প্ল্যাটফর্ম বা তার পলিনাইজেশনের জন্য তার সুন্দর একটি জায়গা, অর্থাৎ সে অবস্থান করবে, বসবে। এই বসার জন্য এই জায়গাটি দরকার, তার কিন্তু কালারের দরকার নাই। ফুলের কালার কিরকম এটি তার জন্য কোনো মুখ্য বিষয় না। ভাইরাস হামিং বার্ড পরাগায়নের জন্য এই ফুলের কালার অর্থাৎ রেড কালারের প্রতি হামিং বার্ড আকৃষ্ট হয়। তো এই হামিং বার্ড রেড কালারের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে এই ফুলের অর্থাৎ লিউইসি ফুলটির পরাগায়ন ঘটাচ্ছে হামিং বার্ড। আর এর এরকম একটি প্ল্যাটফর্ম থাকার কারণে, অর্থাৎ একটি বসার মতো একটা জায়গা থাকার কারণে এর পরাগায়ন ঘটাচ্ছে তোমার হচ্ছে মৌমাছি। কিছু উদ্ভিদ প্রজাতিতে প্রাণী পরাগায়নের কারণে সফল মিলনে প্রতিবন্ধকতা ঘটে, কিংবা ফুলের গঠনগত যান্ত্রিক বাধার জন্য সুষ্ঠু যান্ত্রিক অন্তরণ সৃষ্টি হয়। তাহলে এগুলো হচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাইলাম জননাঙ্গের গঠন এবং যে এনিমেলটা, যেমন এটা একটি উদ্ভিদ, উদ্ভিদের ফুল এটি একটি হচ্ছে তার জননাঙ্গ। এই ফুলের যে কালার, ফুলের যে গঠন এবং এই ফুলটাকে কে কোন ধরনের প্রাণী পরাগায়ন ঘটাচ্ছে, এগুলো হচ্ছে তার যান্ত্রিক অন্তরণ বা মেকানিক্যাল আইসোলেশন। এই দুটি ফুল দেখো খুব কাছাকাছি মিমুলাস জেনাসের, কিন্তু স্পেসিস আলাদা। তাদের পরাগায়ন ঘটাচ্ছে কে? এই পরাগায়ন আমরা দেখতে পাচ্ছি মৌমাছি ঘটাচ্ছে, আর এটা হচ্ছে হামিং বার্ড ঘটাচ্ছে। তো এটার কালার প্লাস এটার স্ট্রাকচার এর উপরে পরাগায়নটা ডিপেন্ড করতেছে। এটার যেমন স্ট্রাকচারের উপরে কার্ডিনালিস স্ট্রাকচার, যার ফলে এখানে এসে মৌমাছি বসতে পারতেছে, এর কালারটা ব্যাপার হচ্ছে না। কিন্তু এই হামিং বার্ডের আবার কালারটাই ব্যাপার আসতেছে তোমার এই যে লিউইসিটির, কারণ এখানে হামিং বার্ড এই রেড কালারের প্রতি কি হচ্ছে, আকৃষ্ট হচ্ছে। দেখো এখানে লিখে দিচ্ছে কার্ডিনালিস ইজ পলিনেটেড বাই hummingbirds which preferred flowers and do not need a landing platform. সরি, এটি হচ্ছে লিউইসিটি হচ্ছে পলিনেটেড বাই বি, আর এটি হচ্ছে কার্ডিনালিস যেটি পলিনেটেড বাই হামিংবার্ড। বুঝতে পেরেছি এখন। এবার আমরা আসি প্রজননিক অন্তরণ বা রিপ্রোডাক্টিভ আইসোলেশন। প্রজননগত অন্তরণ হলো প্রজাতি গঠনে আচরণ, নিবাস, যান্ত্রিক, শারীরবৃত্তি অর্থাৎ এতক্ষণ পর্যন্ত ভৌগোলিক অন্তরণ ব্যতীত প্রায় অন্যান্য সকল যে অন্তরণগুলো আছে এই অন্তরণগুলোকে আমরা প্রজননিক, অর্থাৎ এর ফলে প্রজনন একই অঞ্চলের এনিমেলের ভিতরে প্রজননিক দিক থেকে কি হয়ে গেছে, এনিমেল এর মধ্যে একটি বাধার সৃষ্টি হয়েছে, পার্থক্য সৃষ্টি হয়ে গেছে, দুটো এনিমেল আলাদা হয়ে গেছে। অন্তরণ সহ বিভিন্ন বিবর্তন পদ্ধতির সমন্বিত কৌশল, এই কৌশল ভিন্ন ভিন্ন প্রজাতির মিলনে অপত্য উৎপাদনে বাধা দেয় বা বন্ধা অপত্য উৎপাদন নিশ্চিত করে। প্রজননগত বিভিন্ন বাধা কোন একটি প্রজাতির নিকট সম্পর্কিত অন্য প্রজাতির সাথে জেনেটিক প্রবাহ কমিয়ে নিজস্ব বিশুদ্ধ বৈশিষ্ট্য বজায় রাখতে সাহায্য করে।
যেমন আমরা এখানে পাশাপাশি দুটি স্যালামান্ডারের উপস্থিতি দেখতে পাচ্ছি, যারা দেখো ডিফারেন্ট, মানে একই রকম হলেও কিছু আঙ্গিক বৈশিষ্ট্য তাদের আলাদা আছে। Once the new species has changed enough where it no longer can share a gene pool with the original species, অর্থাৎ একসময় সে তার মূল প্রজাতির সাথে কি করে না, জেনেটিক ম্যাটেরিয়ালের এক্সচেঞ্জ করে না। both species are said to be reproductively isolated। তো আমরা এইভাবে প্রতিটি প্রজাতিকে বলতে পারি অর্থাৎ তারা রিপ্রোডাক্টিভলি অর্থাৎ প্রজননের দিক থেকে তারা আইসোলেটেড, ডিফারেন্ট, আলাদা হয়ে গেছে। এই অন্তরণ কৌশল জননগতভাবে নিয়ন্ত্রিত এবং সিম্প্যাট্রিক, অর্থাৎ একই ভৌগোলিক অঞ্চলে যে প্রজাতি গঠন সেটা হচ্ছে সিম্প্যাট্রিক, এই প্রজাতি গঠনে কার্যকর ভূমিকা রাখে। প্রাণীবিদ আর্নেস্ট মায়ার প্রজননগত অন্তরণ কৌশলকে দুটি বড় শিরোনামে বিভক্ত করেছেন, যথা প্রি জাইগোটিক বা প্রাক যৌন মিলন অন্তরণ কৌশল এবং পোস্ট জাইগোটিক বা যৌন মিলনোত্তর অন্তরণ কৌশল। আমরা এখানে দেখতে পাচ্ছি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে জাইগোট, এই জাইগোট গঠনের আগে যে অর্থাৎ জাইগোট গঠন হতে দেবে না, এটি হচ্ছে প্রি জাইগোটিক ব্যারিয়ার, বাধা। আর জাইগোট ফর্ম হয়ে গেল, জাইগোট থেকে পরবর্তী যে এনিমেল অর্থাৎ প্রজাতি যে সৃষ্টি হবে বা ভ্রূণ সৃষ্টি হবে, এই ভ্রূণ সৃষ্টির বাধা দেওয়ার ক্ষেত্রে এই ধরনের ব্যারিয়ারটিকে বলা হচ্ছে পোস্ট জাইগোটিক ব্যারিয়ার। বোঝা গেছে তাহলে প্রি জাইগোটিক অর্থাৎ জাইগোট ফর্মেশনের আগের যে অন্তরণগুলো, আর পোস্ট জাইগোটিক হচ্ছে জাইগোট হয়ে গেছে, জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি হওয়ার পূর্ব পর্যন্ত অথবা ভ্রূণ সৃষ্টি হলে ভ্রূণ থেকে যাতে পরবর্তীতে ভ্রূণ বা পরবর্তীতে আবার F2 সৃষ্টি না হয়, এই বিষয়গুলো কি হচ্ছে পোস্ট জাইগোটিক ব্যারিয়ার। প্রি জাইগোটিক বা প্রাক যৌন মিলন অন্তরণ কৌশল প্রি জাইগোটিক আর প্রি মেটিং আইসোলেটিং মেকানিজম, আন্তঃপ্রজাতিক সংকরায়ন নিরোধক ব্যবস্থা যথা নিষেক ও জাইগোট সৃষ্টিতে বাধা। আমরা এতক্ষণ যতগুলো পড়ছি মোটামুটি সবগুলোই জিওগ্রাফিক্যাল ব্যতীত নিবাসগত অর্থাৎ হ্যাবিটেট, ঋতুগত সিজনাল, আচরণগত ইথোলজিক্যাল। আমরা পাশাপাশি এখানে সবগুলো নিয়ে মোটামুটি স্লাইডে চিত্র দেখতে পাচ্ছি। ইকোলজিক্যাল, ডিফারেন্ট স্থানে একই ভৌগোলিক অঞ্চলে হলেও তাদের হ্যাবিটেট আলাদা। টেম্পোরাল বা এটাকে সিজনাল বলা যায়, অর্থাৎ তাদের মেটিং সিজন ডিফারেন্ট। বিহেভিয়ারাল, আচরণ, বিভিন্ন আকর্ষণ হচ্ছে না, আকর্ষণের কারণে পূর্বরাগ ডিফারেন্ট হওয়ার কারণে। মেকানিক্যাল আমরা একটু আগে বলেছি যে তাদের যৌনাঙ্গের গঠন কিংবা তাদের এমন গঠনের কারণে যে যৌনাঙ্গ তালা চাবির মতো যদি না হয়। গ্যামেটিক আইসোলেশন, এগুলো সবগুলোই হচ্ছে প্রি জাইগোটিক বা প্রাক যৌন মিলন অন্তরণ কৌশল। পোস্ট জাইগোটিক, তোমরা নিশ্চয়ই খচ্চরের নাম শুনেছ, যেটি ঘোড়া এবং গাধা থেকে সৃষ্ট। খচ্চর মূলের বাংলা হচ্ছে খচ্চর, এটা মাদার হর্স আর ফাদার ডানকি, অর্থাৎ গাধা হচ্ছে তার বাবা আর মা হচ্ছে ঘোড়া। আর মাদার ডানকি, মা গাধা, ফাদার হর্স, এই ধরনের অফস্প্রিংকে বলা হচ্ছে হিনি। দুটাই স্টেরাইল, স্টেরাইল মানে হচ্ছে বন্ধা, অর্থাৎ সেখান থেকে পরবর্তী বংশধর আসে না। যদি আসেও তাহলে কেউ যেমন অন্য কোনো প্রজাতি থেকে যদি আসে তাহলে তারা অনুর্বর অর্থাৎ খুব কম উর্বর হবে। যেমন হাইব্রিড ইনভায়াবিলিটি, শিপ গোট এমব্রায়োস, অর্থাৎ শিপ বা ভেড়া এবং গোট হচ্ছে ছাগল, এর মাধ্যমে যে ভ্রূণটা আসবে এদের সংকরের মাধ্যমে, সেটি হবে হাইব্রিড ইনভায়াবিলিটি, অর্থাৎ তার সংকরটা অনেক বেশি অনুর্বর অর্থাৎ কম উর্বর হবে। এসবগুলোই হচ্ছে অর্থাৎ হাইব্রিড স্টেরিলিটি, হাইব্রিড ইনভায়াবিলিটি, হাইব্রিড ব্রেকডাউন, এগুলো হচ্ছে পোস্ট জাইগোটিক বা যৌন মিলনোত্তর অন্তরণ কৌশল। গ্যামেট মরণশীল বা গ্যামেটিক মর্টালিটি, অর্থাৎ শুক্রাণু হস্তান্তরিত হয় কিন্তু ডিমের নিষেক ঘটে না। জাইগোট মরণশীল, অর্থাৎ জাইগোট মর্টালিটি, ডিম নিষিক্ত হয় কিন্তু জাইগোট মরে যায়। সংকর অনুর্বর, হাইব্রিড ইনভায়াবিলিটি অর উইকনেস, জাইগোট থেকে F1 সংকর সৃষ্টি হয় কিন্তু উর্বরতা কম, অর্থাৎ কম উর্বর হবে। বর্ধন পর্যায়ে সংকর বন্ধাত্ব, ডেভেলপমেন্টাল হাইব্রিড স্টেরিলিটি, গোনাডের অস্বাভাবিক বর্ধনে সংকর বন্ধা হয়
অথবা মিওসিস ভেঙে যায় গ্যামেট সৃষ্টিতে। সেগ্রিগেশনাল সংকর বন্ধাত্ব বা সেগ্রিগেশনাল হাইব্রিড স্টেরিলিটি, গ্যামেটে ক্রোমোজোম সেগ্রিগেশন বা জিন সংমিশ্রণে অস্বাভাবিকতা দেখা দিলে সংকর বন্ধা হয়। F2 ধ্বংসপ্রাপ্ত বা F2 ব্রেকডাউন, F1 সংকর স্বাভাবিক, শক্তিশালী ও উর্বর, কিন্তু তার F2 প্রজন্মে অনেক দুর্বল ও তাহলে আমরা F2 ধ্বংসপ্রাপ্ত বা F2 ব্রেকডাউনের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে F1 সংকর স্বাভাবিক, শক্তিশালী ও উর্বর, কিন্তু F2 প্রজন্ম অর্থাৎ তাদের পরবর্তীতে জেনারেশনটি আসবে সেই জেনারেশনটি অনেক দুর্বল হবে ও বন্ধা সন্তান জন্মাবে। তো সবগুলো বিষয়টাই হচ্ছে সেটা হচ্ছে হাইব্রিড অর্থাৎ ভিন্ন প্রজাতির ভিতরে যে সংকর জীব, সংকরায়নের ফলে যে সংকর জীব, এই সংকর জীব কে বাধা দেওয়া, অর্থাৎ সংকর জীবের উৎপাদন, সংকর জীব থেকে পরবর্তী তার যে জেনারেশন আসবে সেই জেনারেশনটাকে বাধা দেওয়াটাই হচ্ছে পোস্ট জাইগোটিক বা যৌন মিলনোত্তর অন্তরণ কৌশল। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে তিনটি বড় বড় শিরোনাম: হাইব্রিড স্টেরিলিটি, হাইব্রিড ইনভায়াবিলিটি, হাইব্রিড ব্রেকডাউন। তো আমরা প্রি জাইগোটিক এবং পোস্ট জাইগোটিক রিপ্রোডাক্টিভ আইসোলেশন বিষয়ে জানলাম। আমরা এর পার্থক্য দেখব: প্রি জাইগোটিক অন্তরণ, পোস্ট জাইগোটিক অন্তরণ। জাইগোট গঠন হওয়ার পূর্বেই এই প্রজননগত অন্তরণ সংঘটিত হয়, জাইগোট গঠন হওয়ার পরেই এই প্রজননগত অন্তরণ সংঘটিত হয়। যৌন মিলন ঘটে না, যৌন মিলন সংঘটিত হয়। বাহ্যিক অন্তরণ কৌশল, অন্তঃস্থ অন্তরণ কৌশল। যৌন মিলন সংকেত প্রকাশ করতে পারে এবং বিভিন্ন পরিবেশে জীবের অভিযোজনের পছন্দকে অগ্রাধিকার দেয়। সংকর জীবকে মধ্যবর্তী ফেনোটাইপে অর্থাৎ মাঝামাঝি, যেমন আমরা খচ্চরের কথা বলছিলাম, ঘোড়া এবং গাধার সংমিশ্রণ, এটি হচ্ছে মধ্যবর্তী ফেনোটাইপ। এই মধ্যবর্তী ফেনোটাইপে প্রকাশ করে এবং পিতৃ আবাসস্থলে দুর্বলভাবে অভিযোজিত করে। প্রি জাইগোটিক অন্তরণ পরিবেশের উপর নির্ভরশীল, আর পোস্ট জাইগোটিক জেনেটিক অক্ষমতার মধ্যে দিয়ে সংগঠিত হয়, যা বন্ধাত্বের সৃষ্টি করে। এটি টেকসই জাইগোট সৃষ্টিতে বাধা দেয়, আর সংকর জীবের মাধ্যমে জিন প্রবাহ হয়ে বাধা সৃষ্টি করে বা বাধা দেয়। কোন একটি পপুলেশনের প্রাকৃতিক নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রি জাইগোটিক অন্তরণ, আর পোস্ট জাইগোটিক অন্তরণ সফল আন্তঃপপুলেশন ক্রসিং কে বাধাগ্রস্ত করে। কৌশল: নিবাসগত অন্তরণ, আচরণগত অন্তরণ, যান্ত্রিক অন্তরণ, গ্যামেট ভিত্তিক অন্তরণ ইত্যাদি হচ্ছে প্রি জাইগোটিক অন্তরণের কৌশল। আর পোস্ট জাইগোটিক অন্তরণের কৌশল হচ্ছে জাইগোট মর্টালিটি, সংকরের অনুর্বরতা, সংকরের বন্ধ্যত্বতা ইত্যাদি। এগুলোই হচ্ছে প্রি জাইগোটিক ও পোস্ট জাইগোটিক অন্তরণের মধ্যে পার্থক্য। আমরা জিওগ্রাফিক্যাল আইসোলেশন ভার্সাস রিপ্রোডাক্টিভ আইসোলেশনের মধ্যে পার্থক্য দেখব। জিওগ্রাফিক্যাল ভৌগোলিক আইসোলেশন বা ভৌগোলিক অন্তরণ ইজ দ্য সেপারেশন অফ টু পপুলেশনস বাই এ ফিজিক্যাল ব্যারিয়ার, অর্থাৎ ভৌগোলিক একটি বাধা। অন্যদিকে রিপ্রোডাক্টিভ আইসোলেশন ইজ দ্য সেপারেশন অফ টু পপুলেশনস ইন সাচ এ ওয়ে দ্যাট দে ক্যানট ইন্টারব্রিড, অর্থাৎ তারা যেন অন্তঃপ্রজনন বা আন্তঃপ্রজনন না করে, অ্যান্ড প্রডিউস এ ফার্টাইল অফস্প্রিং, অর্থাৎ এবং তারা সবসময় একটি উর্বর, নিজেদের মধ্যে সেম স্পেসিসের মধ্যে উর্বর সন্তান উৎপাদন করবে। আর যদি ভিন্ন প্রজাতি হয় তাহলে তারা স্টেরাইল বা বন্ধা বা অনুর্বর অফস্প্রিং উৎপাদন করবে। Caused by geographical barriers, caused by behavioral barriers, temporal barriers, and the geographical. A form of reproductive isolation, the major cause of speciation, প্রজাতি গঠনের এটি প্রধান কারণ। এর উদাহরণ হচ্ছে Darwin's finch is a main example, আর one example is temporal isolation of red-legged and yellow-legged frogs. তো যাই হোক, এগুলো হচ্ছে জিওগ্রাফিক্যাল আইসোলেশন ও রিপ্রোডাক্টিভ আইসোলেশনের মধ্যে পার্থক্য। আমরা এর আগের পার্থক্যটি দেখেছিলাম রিপ্রোডাক্টিভ আইসোলেশন এবং প্রি জাইগোটিক আইসোলেশন এবং পোস্ট জাইগোটিক আইসোলেশনের মধ্যে পার্থক্য। আমরা এবার একটি ছোট আকারে প্রশ্ন তোমাদের হয় এরকম: প্রজাতি সৃষ্টিতে অন্তরণের ভূমিকা বা রোল অফ আইসোলেশন ইন দ্য ফরমেশন অফ স্পেসিস। ধরা যাক একটি পরিবেশে তুলনামূলক সমমাত্রিক হোমোজেনিয়াস অবাধ জননশীল
প্যানমিকটিক এবং বড় জিন পুলের একটি প্রজাতির বাস। যখন পরিবেশে পরিবর্তনের কারণে ভিন্ন ভিন্ন নিবাস সৃষ্টি হয়, তখন অভিযোজন ও প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নতুন জাত ও ভ্যারাইটির উদ্ভব ঘটে। এভাবে পলিটাইপিক প্রজাতির সৃষ্টি হয়। বিভিন্ন ভ্যারাইটির মধ্যে আরো বড় পার্থক্য ঘটলে এবং এরা আরো ছড়িয়ে পড়লে ভৌগোলিক অন্তরণ দেখা দেয়, ফলে সৃষ্টি হয় উপপ্রজাতি বা সাব স্পেসিস। অন্তরণ পুরো মাত্রায় অর্জিত হলে উপপ্রজাতিতে জিনীয় অর্থাৎ জেনেটিক ও ক্রোমোজোমীয় মিউটেশন ঘটে, ফলে এরা আর মূল প্রজাতির সাথে জনন ঘটাতে পারে না। এভাবে প্রজননগত অন্তরণ বা রিপ্রোডাক্টিভ আইসোলেশনের দেখা যায়, এই প্রজননগত অন্তরণ দেখা যায়। যখন অন্তরণ অর্থাৎ ভৌগোলিক ও প্রজননিক উভয়ই অন্তরণ প্রক্রিয়া যথেষ্ট কার্যকর হয়, তখন উপপ্রজাতিগুলোর মধ্যে আর জনন সম্ভব হয় না। এরকম উপপ্রজাতিগুলো একই অঞ্চলে থাকলেও এদের মধ্যে জনন না হওয়ায় পরস্পর থেকে পৃথক হয়ে থাকে বা পৃথক হয়ে পড়ে, তখন বলা যায় নতুন প্রজাতি সৃষ্টি হয়েছে। তাহলে এভাবে প্রজাতি সৃষ্টিতে অন্তরণের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, বা রোল অফ আইসোলেশন ইন দ্য ফরমেশন অফ স্পেসিস, অর্থাৎ নতুন প্রজাতি সৃষ্টিতে অন্তরণের বা আইসোলেশনের ভূমিকা।